হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। পলিটিক্যাল সায়েন্স ক্লাস নাম্বার 2। তো আজকে আমরা বড় প্রশ্ন সলভ করব। তো প্রত্যেক দিনের মতো ডেলি ভিডিও করা সম্ভব নয়, তো তার জন্য ভিডিওটি অবশ্যই একটু বড় হতে চলেছে। এখানে 2 বা 3-এর মান যাই আসে পরীক্ষার, এখানে 6টি দিয়েছি। এই 6টি তোমরা আপাতত লিখে রাখো। একদম মাধ্যমিক ক্যান্ডিডেট স্টুডেন্ট যারা আছে একদম সিরিয়াস, এই 6টি প্রশ্নের ভিতরে তোমাদের টেস্টে কমন আসতে চলেছে। তো কি কি আছে প্রশ্নে, তো তোমরা দেখতে পারো প্রশ্নটি। ক্ষমতার অংশীদারিত্ব কেন প্রয়োজন? আর ক্ষমতার অংশীদারিত্ব এখানে যা দেয়, প্রয়োজনীয়তা, গুরুত্ব, সুবিধা যাই থাকুক, এই উত্তরটা লিখতে হবে। ক্ষমতার অংশীদারিত্ব প্রয়োজনীয়তা হলো, প্রথম পয়েন্ট, জনগণের সুনিশ্চিত অংশগ্রহণ। গণতন্ত্রে সর্বাধিকভাবে এবং নিপুণতার সঙ্গে ক্ষমতার অংশীদারি প্রয়োগ করা হলে রাষ্ট্রের শাসন কার্য তথা সরকারের সিদ্ধান্ত প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত হবে। প্রথম, তো এটা হবে নিপুণতার সঙ্গে, ঠিক আছে। তো দ্বিতীয় পয়েন্ট, জাতীয় ঐক্য ও সংহিতা প্রতিষ্ঠা। ক্ষমতার অংশীদারিত্ব এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠী সমূহের মধ্যে বিদ্যমান বিরোধ সমূহের মীমাংসা করা নির্দেশ করে জাতীয় ঐক্য শক্তিশালী করা, ঠিক আছে। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, দুর্নীতি প্রতিরোধ। ক্ষমতার অংশীদারিত্ব এবং ক্ষমতা দুর্নীতি রোধ করে জনস্বার্থে ক্ষমতা প্রয়োগের সম্ভাবনাকে নিশ্চিত করা এবং জনকল্যাণকামী রাষ্ট্রপথ সুগম করা। জনকল্যাণকামী রাষ্ট্রপথ সুগম করা, এই ছিল প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটায় ক্ষমতার অংশীদারিত্ব 3টি রূপ লেখো। ক্ষমতার অংশীদারিত্ব 3টি রূপ হলো, সরকারের বিভাগ সমূহের মধ্যে ক্ষমতার অংশীদারিত্ব, বিভাগ সমূহের মধ্যে ক্ষমতার অংশীদারিত্ব। তো ক্ষমতার অনুভূমিক বন্টনগুলির মধ্যে সরকারের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3 বিভাগের ক্ষমতা বন্টন করা, এটা ছিল প্রথম পয়েন্ট। তারপরের পয়েন্ট, সরকারের বিভিন্ন স্তরের মধ্যে ক্ষমতা অংশীদারিত্ব। এই ক্ষেত্রে ক্ষমতার উপর থেকে নিচ পর্যন্ত বণ্টিত হয়, যেমন কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, রাজ্য সরকার থেকে স্থানীয় সরকার। 3 নম্বর পয়েন্ট, সামাজিক গোষ্ঠী সমূহের মধ্যে ক্ষমতার অংশীদারিত্ব। গণতন্ত্রে বিশেষ করে বহুজাতিক সমাজে বিভিন্ন ধর্মীয় এবং ভাষাগত গোষ্ঠী সমূহের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়। তো এই ছিল দ্বিতীয় প্রশ্নটি। এবং 3 নম্বর প্রশ্নটি দেখো, ক্ষমতার সৃষ্টি বন্টনের সুবিধাগুলি লেখো। ক্ষমতার সৃষ্টি বন্টনের সুবিধাগুলি হলো, প্রথম পয়েন্ট, জনগণের অংশগ্রহণ। গণতন্ত্রের সার্বিকভাবে এবং নিপুণতার সাথে ক্ষমতার সুষ্ঠু বন্টন করা হলে রাষ্ট্রের শাসন কার্য তথা সরকারের সিদ্ধান্ত প্রণয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করা, এটা ছিল প্রথম। দ্বিতীয় পয়েন্টটি হলো জাতীয় ঐক্য এবং সংহতির প্রতিষ্ঠা। ক্ষমতার সুষ্ঠু বন্টন বিভিন্ন সামাজিক গোষ্ঠী সমূহের মধ্যে বিদ্যমান বিরোধ সমূহের
মীমাংসা করার উপায় নির্দেশ করে, যাতে ঐক্য ও সংহতির ধারণা শক্তিশালী হয়। দুর্নীতি প্রতিরোধ, ক্ষমতার সুষ্ঠু বন্টন শাসকের দুর্নীতি রোধ করে জনস্বার্থে ক্ষমতার যথার্থ প্রয়োগের সম্ভাবনা নিশ্চিত করা। এই ছিল দ্বিতীয় 3 নম্বর কোশ্চেন। এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখব। শ্রীলঙ্কার জাতিগত গঠন বর্ণনা করো। তো 3টি কোশ্চেন দিয়েছি, এখন 4 নম্বরটা। শ্রীলঙ্কার জাতিগত গঠন বর্ণনা করো। শ্রীলঙ্কা হলো একটি প্রতিবেশী রাষ্ট্র। শ্রীলঙ্কা হলো বহু ধর্ম এবং বহু জাতিগোষ্ঠীর দেশ। এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো। মুখ্য সামাজিক গোষ্ঠী। শ্রীলঙ্কার প্রধান 2টি সামাজিক গোষ্ঠী হলো সিংহলি ভাষাভাষী গোষ্ঠী এবং তামিল জনগোষ্ঠী। সিংহলি ভাষার সংখ্যা হলো 74% এবং তামিল ভাষা হচ্ছে 18%। 2 নম্বর পয়েন্ট, 2টি তামিল উপগোষ্ঠী। তামিলনাড়ুতে 2টি উপগোষ্ঠী রয়েছে, যথা দেশীয় তামিল, ভারতীয় তামিল। মোট জনসংখ্যার 13% হলো দেশীয় তামিল এবং 5% হলো ভারতীয় তামিল। 3 নম্বর পয়েন্ট, বৌদ্ধ ধর্ম ও সাংস্কৃতিক একটি প্রধান কেন্দ্র হলো শ্রীলঙ্কা। সিংহলি ভাষা দিয়ে অধিকাংশ বৌদ্ধ ধর্ম প্রায় 69% রয়েছে, মানুষ রয়েছে। ঠিক আছে, এটা হবে শ্রীলঙ্কা ভাষাতে অধিকাংশই বৌদ্ধ ধর্ম আছে শ্রীলঙ্কায়। বৌদ্ধ ধর্ম প্রায় 69.1% রয়েছে। এটা 4 নম্বর পয়েন্ট, হিন্দু, খ্রিস্টান, মুসলিম ও অন্যান্য ধর্ম। শ্রীলঙ্কার মোট জনগণের 7.1% হলো হিন্দু, প্রায় 60% খ্রিস্টান এবং 7.6% মুসলিম। এছাড়াও অন্যান্য ধর্মও রয়েছে। তো এই ছিল 4 নম্বর কোশ্চেনটি। তোমরা ভালো করে ভিডিওটি পজ করে লিখে রাখো। এখন 5 নম্বর কোশ্চেন, বেলজিয়াম জাতিগত গঠন বর্ণনা করো। বেলজিয়ামের জাতিগত গঠন বর্ণনা করো। বেলজিয়ামের জাতিগত গঠন নিচে আলোচনা করা হলো। ফ্লেমিশ অঞ্চলের ভাষা। 1 নম্বর, ফ্লেমিশ অঞ্চলের ভাষা। বেলজিয়াম প্রধান 2টি ভাষা হলো ডাচ এবং ফরাসি। দেশের মোট জনসংখ্যার 59% ফ্লেমিশ অঞ্চলে বসবাস করে এবং ডাচ ভাষায় কথা বলে। ওয়ালুন অঞ্চলের ভাষা। মোট জনসংখ্যার 40% ওয়ালুন অঞ্চলে বসবাস করে এবং ফরাসি ভাষায় কথা বলে। ওয়ালুন, ঠিক আছে। রাজধানী ব্রাসেলসের ভাষা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। 80% জনগণ ফরাসি ভাষায় কথা বলে, বাকি 20% ডাচ ভাষায় কথা বলে। রাজধানী ব্রাসেলসের ভাষা। বেলজিয়ামের রাজধানীর নাম কি, এটা হবে এখানে। তো লাস্ট কোশ্চেন এই ভিডিওর 6 নম্বর, ক্ষমতার অংশীদারিত্ব কেন প্রত্যাশিত? এর কারণগুলি হলো জনগণের অংশগ্রহণ। গণতন্ত্রের ক্ষমতা অংশীদারিত্ব বা বিভাজনের মূল উদ্দেশ্য
হলো শাসন কার্যে জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করা। 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক স্থায়িত্ব প্রতিষ্ঠা। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা বিভাজনের মাধ্যমে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা। সামাজিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হ্রাস। সামাজিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হ্রাস। ক্ষমতার অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হ্রাস করা যায়। বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হ্রাসের ক্ষেত্রে ক্ষমতার বিভাজন প্রয়োজন। তো এই ছিল আজকের 6টি ভিডিও। প্রথম ক্ষমতার অংশীদারিত্বে প্রথম অধ্যায় থেকে পার্ট 2 কামিং সুন, ঠিক আছে। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলকে করো সাবস্ক্রাইব, এবং তোমার জানাশোনা যত মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। কারণ যেগুলি তোমরা কোচিং থেকে সংগ্রহ করবে সেগুলি আমি ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা চাইলে এগুলি খাতায় লিখে সুন্দর করে নোট বানিয়ে পড়তে পারো। অনেক কষ্ট করে আমি এটি তোমাদের জন্য রেডি করছি। আসতে সময় কিন্তু খুবই কম তোমাদের পরীক্ষার জন্য, তাই তোমরা চাইলেই এই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিতে পারো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করিও। যে কোনো কিছু বলার থাকে অবশ্যই বলো। মাধ্যমিক স্টুডেন্ট তোমরা, তোমাদের ভালো নম্বর পাওয়ার দায়িত্ব আর্টস গ্রুপ থেকে আমার হাতে নিলাম। তোমরা তো ভিডিওটি গ্রহণ করো, সুন্দর করে নোট বানাও সুন্দর করে। দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে তোমাদের জন্য। থ্যাংক ইউ।